পঞ্চদশ সংশোধনী আলটিমেটলি যেটার মাধ্যমে আমাদের 2011 সালে বিগত আওয়ামী লীগের শাসনামলে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং সংবিধানে আরো অনেক পরিবর্তন সাধন করা হয়েছিল, যার মাধ্যমে রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিযোগ ছিল যে এটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই সংশোধনী আন্দোলন করা হয়েছে। তো সেটা হাইকোর্টে যখন চ্যালেঞ্জ হয় তখন 2024 সালে হাইকোর্টে একটি রায় দেয় এবং রায় দিয়ে ওই সংশোধনীর 4টি বিষয় বাতিল ঘোষণা করে এবং সেই রায়টি আজকে আপিল বিভাগ বহাল রেখেছেন। অর্থ হচ্ছে যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি, হাইকোর্টের রিট পিটিশনার জনাব বদরুল আলম মজুমদার সহ আরেকজন ব্যক্তি, বাংলাদেশ জামাত ইসলামী আরও 2জন ব্যক্তি, মোট 4 জন, এবং অন্য 2টি সংগঠন, তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মর্মে আপিল করে বলেন যে পুরা সংশোধনীটাই বাতিল হতে হবে। কারণ তারা 4টি যে সংশোধনী, যেটা হাইকোর্ট মোটা দাগে আমাদের সংবিধানের 7-এর ক এবং খ এবং আমাদের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, যে সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা এবং সংবিধান এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা পুনঃপ্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টে রায় প্রকাশ করেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী, পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। যে বাকি যে সমস্ত বিষয়গুলো রিট পিটিশনার অভিযোগ করেছেন যে এই সংবিধানের মধ্যে সংযোজনের মাধ্যমে সংবিধানের এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, সেগুলো বলেছিল পরবর্তী জাতীয় সংসদ তারা এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় যে আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায়, আমি কি বলবো, যে বহাল তো অবশ্যই, সেটাই আবার স্থাপন হলো আর কি। আমি রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা এই মামলায় আদালতকে বলেছিলাম যে আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ তারা তাদের সংবিধানের যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করে কোনো সংশোধনী বাতিল করতে পারে এবং বাতিল করার ক্ষেত্রে যে কতগুলো প্রিন্সিপাল তারা লেট ডাউন করেছে, যেমন মৌলিক কাঠামো পরিপন্থী হয়, সংবিধান বহির্ভূত কোনো অর্ডিন্যান্স আদেশ হয় কিংবা কোনো আইন হয়, এমনকি কোনো সংবিধানে কোনো সংশোধনী হয়। তাহলে ইতিপূর্বে আমরা দেখেছি 8ম সংশোধনী মামলার রায় থেকে বেশ কয়েকটা সংবিধান সংশোধনী মামলা তো এই হাইকোর্ট এক্সারসাইজটা করেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা গতকালও প্রশ্ন করেছিলেন যে আপনারা পুরা বাতিল চেয়েছেন কি চাননি। আমরা বলেছিলাম যে আদালত কর্তৃক ইতিপূর্বেকার যে সমস্ত নজিরের মাধ্যমে যে সেটেল প্রিন্সিপাল অফ ল তারা ডিক্লেয়ার করেছেন, সেই আলোকে যদি এই সংশোধনীর মধ্যে এমন কোনো সংশোধনী তারা দেখেন যেটা তাদের অথরিটি, তাদের ক্ষমতা এবং তাদের পূর্ববর্তী সিদ্ধান্তের বৈরী, তাহলে তো অবশ্যই আপিল বিভাগ সেটা করতে পারেন। আমরা মূলত আদালতের কাছে সেটি ছেড়ে দিয়েছিলাম। আমি এও বলেছিলাম যে বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। তবে সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে, যদি কোনো কারণে সরাসরি, যেহেতু আপিলটি খারিজ হয়েছে, সুতরাং আদালত হাইকোর্টের রায়টা বহাল রাখার পাশাপাশি হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। সংবিধান এবং আইনের ব্যাখ্যা তো পরিবর্তনশীল।
মানুষ আমরা পরিবর্তন হই, আইন পরিবর্তন হয়, যুগের সঙ্গে সংবিধানের সংশোধনী প্রয়োজন, সেগুলো তো আইনগত প্রক্রিয়া আছেই। সুতরাং ভবিষ্যতে কি হবে কি হবে না সেই বিবেচনা করে তো এখন তো সিল করা যাবে না। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন, আমাদের 7-এর খ যে অনুচ্ছেদ যেটা হাইকোর্ট বাতিল করে, সেটা কিন্তু এমনই বিধান ছিল যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে কি হবে না সেটা ডিটারমিন করতে পারে না। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। সুতরাং এখনই বলা যাবে না যে আজকে থেকে আমরা পরবর্তী সময় কি হবে কি হবে না এই দ্বারা আমরা ভবিষ্যৎকে বাদ করা। ভবিষ্যৎকে বাধার মতো কোনো লিগ্যাল মেকানিজম আমাদের কারো হাতে নেই। আপনি যেটা বললেন, যেহেতু হাইকোর্টের রায়টি আপিল বিভাগ বহাল রেখেছেন এবং হাইকোর্টের রায়টি তো ইতিমধ্যে রায়ের বিশেষতা জানি, তবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আপিল বিভাগের যেহেতু একটা রায়, পূর্ণাঙ্গ রায় আসবে, সেখানে জাতীয় সংসদ তারা হয়তো পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করলেও করতে পারেন, সেটা তাদের উপর নির্ভর করবে। সবচেয়ে বড় কথা, আদালতের রায় তো চূড়ান্ত। আদালতের রায়ে কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী, সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। সুতরাং আপিল বিভাগের এই রায়টি যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি দেখি, তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্ট আসার কথা। তবে আমি মনে করি যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। পার্লামেন্টের অ্যাক্টিভিটিজ এবং পার্লামেন্টের কোনো সিদ্ধান্তই রায়ের সঙ্গে সাংঘর্ষিক হবে না, এটাই প্রত্যাশিত।